ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কাঁচের শাসি থাকুক বন্ধ, দূর থেকে আজ বৃষ্টি দেখব, সে কবে লিখে গেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। আমার ডান পাশে কাঁচের শাসি বন্ধ, দূর থেকে বৃষ্টি দেখতে হচ্ছে। ইনফ্যাক্ট প্রত্যেককে দূরে দূরে থাকতে হচ্ছে এবং দূরে দূরে থাকতে হবে নিজেদের প্রয়োজনে, নিজেদের বাঁচানোর প্রয়োজনে, সমাজকে বাঁচানোর প্রয়োজনে। তার কারণ যে মুহূর্তেই বাড়িতে বসে সরাসরি আপনাদের সঙ্গে কথা শুরু করছি, গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 12,000 এবং মৃতের সংখ্যা 400 ছুঁই। এই মুহূর্তে আধ ঘন্টা আগে যে মারাত্মক খবরটা এসেছে সেটা হচ্ছে কেন্দ্র সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারা হটস্পট জেলা ঘোষণা করেছে গোটা দেশে 170টা জেলাকে। তার ভেতরে যেখান থেকে বসে আপনাদের সঙ্গে কথা বলছি সেই কলকাতারও নাম আছে। 4টে জেলা পশ্চিমবঙ্গের, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা। এছাড়া 207টা জেলাকে ডিস্ট্রিক্ট উইথ ক্লাস্টার বলা হয়েছে, অর্থাৎ যেখানে হটস্পট নয় কিন্তু প্রাদুর্ভাব ক্রমশ বাড়ছে। তার ভেতর 8টা জেলা পশ্চিমবঙ্গে, জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং এবং কালিম্পং। আমরা এই অনুষ্ঠান শুরু করব, আমরা যে শহরে বসে আছি তার একাধিক জায়গায় পুলিশ থেকে গার্ডরেল দিয়ে এলাকা ঘিরে দেওয়া হয়েছে। না, এখনো সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনো হটস্পট ঘোষণা করা হয়নি, কিন্তু এই জায়গাগুলোতে কলকাতা পুলিশ এবং পৌরসভার যে সতর্কতা, যে তৎপরতা চোখে পড়ার মতো। এছাড়া দ্বিতীয় প্রতিবেদনে আপনাদের দেখাবো যে বহু জায়গায় যেমন নারকেলডাঙ্গা, যেমন উল্টোডাঙ্গা, বাসিন্দারা নিজেরাই বাঁশের ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে দিয়েছে যাতে বিনা প্রয়োজনে বাইরের কেউ এলাকায় ঢুকতে না পারেন বা বিনা প্রয়োজনে এলাকার কেউ বাইরে যেতে না পারেন। প্রথমে দেখাবো পুরসভা এবং পুলিশের পক্ষে যে জায়গাগুলোকে ব্যারিকেডিং করা হয়েছে। দেখুন, করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে মৃতের সংখ্যাও। এই প্রেক্ষাপটে দেশের সবকটি জেলাকে 3টি ভাগে ভাগ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রেড জোন, অরেঞ্জ জোন এবং গ্রিন জোন। এই রেড জোনকে বলা হচ্ছে হটস্পট। দেশে এরকম 170টি জেলা আছে, যার মধ্যে 123টি এমন জেলা রয়েছে যেখানে সংক্রমণের সংখ্যা অত্যন্ত বেশি, আর 47টি এমন জেলা আছে যেখানে গণ্ডিবদ্ধ সংক্রমণ ঘটছে। সংক্রমণের সংখ্যা অত্যন্ত বেশি এমন জেলার তালিকায় বাংলার 4টি জেলা আছে: কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা। এরপর অরেঞ্জ জোন, যেখান থেকে কিছু কিছু করোনা আক্রান্তের হদিশ মিলছে, কিন্তু জেলাগুলি হটস্পট নয়। দেশ জুড়ে এরকম 207টি জেলা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর মধ্যে পশ্চিমবঙ্গের 8টি জেলা রয়েছে, সেগুলি হলো জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং এবং কালিম্পং। स्टेट से इंफॉर्मेशन के हिसाब से उनको 3 पार्ट में डिवाइड किया है। एक हॉटस्पॉट्स या रेड जोन डिस्ट्रिक्ट्स हैं, एक नॉन हॉटस्पॉट डिस्ट्रिक्ट्स हैं जहां पर कुछ केसेस आए हैं, और कुछ ऐसे जिले हैं जहां पर कोई भी केस रिपोर्ट नहीं हुआ है। जिस जिलों से ज़्यादा आ रहे हैं वो हॉटस्पॉट्स के अंदर उसके तहत डिक्लेयर किए जाएंगे, उसके तहत वहां पर कंटेनमेंट प्लान ऑफ एक्शन किया जाएगा। जहां पर कुछ केसेस और पाए गए हैं जिनको हमने हॉटस्पॉट डिक्लेयर नहीं किया, लेकिन हम चाहते हैं कि वहां पर भी क्लस्टर कंटेनमेंट प्लान इम्प्लीमेंट किया जाए और उनको पोटेंशियल हॉटस्पॉट्स हो सकते हैं तो उससे पहले ही उनको रोका जाए। যে পাড়াগুলোতে এইসব হচ্ছে মানে বাড়ছে, সেই পাড়া পরিজনদের রিকোয়েস্ট করব, প্লিজ বাড়িতে হোম আইসোলেশনে থাকুন। হোম আইসোলেশনে মানে জেল নয় তো, নিজের বাড়িতে থাকবেন নিজের ছেলে মেয়েদের সাথে। দেখবেন এটা যেন সামাজিকভাবে সমষ্টিগতভাবে যেন না বাড়লে কিন্তু এরিয়া টু এরিয়া সর্বনাশ হয়ে যাবে। রাজ্যগুলিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অনুরোধ, কড়াভাবে লকডাউন কার্যকরী করে রেড জোনকে অরেঞ্জ জোনে এবং পরে গ্রিন জোনে পরিণত করা হোক, অর্থাৎ করোনা সংক্রমণ ধীরে ধীরে শেষ হয়ে যাক। করোনা নিয়ে উদ্বেগের আবহে বুধবার সকালে বেলগাছিয়া বস্তিতে গিয়ে দেখা গেল প্রতিটি গলির মুখে ব্যারিকেড। ব্যারিকেডে লেখা কলকাতা পুলিশ। সামনে দাঁড়িয়ে পুলিশ কর্মীরা। বেলগাছিয়া বস্তি সরকারি মতে এখানে 2 জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে এবং তারপরই আমরা দেখতে পাচ্ছি যে এই যে মুখগুলো রয়েছে সেই মুখগুলোতে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের গাড়ি সামনে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ কিছুটা ব্যারিকেডিং করেছে যাতে সব ওই আমাদের বস্তিগুলোতে কি হয় যেখানে খুব কনসেন্ট্রেটেড পপুলেশন বেশি থাকে, ঘরের মধ্যে তো থাকতে পারেন না, তো তারা ন্যাচারালি গলিতে বসেন, যাতে ওই গলিটাকেই একটা প্রিমিসেস ধরে নিয়ে সেখানে
লকডাউন করা যায় সেই কাজটা পুলিশ করছে। বেলগাছিয়া বস্তির বাসিন্দাদের একাংশের অভিযোগ, বস্তিতে স্যানিটাইজেশন হচ্ছে না। कुछ नहीं, कुछ सैनिटाइजर कुछ एक टाइम भी जब से 2 पॉजिटिव निकला है वहाँ पर कोई सैनिटाइजर कोई कुछ नहीं छीटा है, ना कोई एमएलए ना काउंसिलर एक बार भी अंदर नहीं आए बस्ती के अंदर कि बस्ती के लोग कैसे क्या खा रहे क्या पी रहे, कुछ इसका जिक्र नहीं हुआ, ना कोई आ रहे यहाँ पे। सैनिटाइजर होच्छे ना तो ना सैनिटाइज कर रहा है, और डोर टू डोर स्टेप जो बोल रहा है कि खाना दे रहे हैं, खाना वाना तो दे नहीं रहा है। বস্তির ভিতরে ঢুকিনি, এই গলিতে ঢুকিনি তো, অর্ধেক ঢুকছে অর্ধেক ঢুকছে না। আমি যেটুকু শুনেছি গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সরকারিভাবে এখনো 2 জন। কোথায়? বেলগাছিয়া বস্তিতে এখনো স্যানিটাইজেশন চলছে। এটা রুটিনলি হচ্ছিল, প্লাস গত পরশু দিন থেকে যখন এই করোনার ঘটনা জানা গেছে তখন বড় গাড়ি তো যাচ্ছেই, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে স্যানিটাইজেশন হচ্ছে। ত্রাণের কথাটা যদি বলেন, যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে, পৌর প্রতিনিধি হিসেবে আমি ব্যক্তিগতভাবে কাউকে দিয়ে বলা উচিত না, কিন্তু আমি যতটা পেরেছি করেছি। চিকিৎসকেরা বলছেন, ঝুপড়ির ছোট্ট ছোট্ট ঘরে একসঙ্গে বহু মানুষ থাকেন, সংক্রমণ ছড়ানোর প্রবল আশঙ্কা থাকে। তাই শহরের বিভিন্ন ঝুপড়ি এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। জনবসতি বহুল এরিয়া, সেই এলাকাগুলো কিন্তু আমি বলবো রোগ সংক্রমণের একটা আগ্নেয়গিরি। এদের সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে, যারা পানীয় জলের লাইনটা যেন বিকেল 4টে বা সকাল 6টায় না পড়ে। 2, এদেরকে সরকারের প্রত্যেককে মাস্ক দিয়ে দিতে হবে, এবং মাস্কটা ঘরের বাইরে না, এদের জন্য ঘরের ভেতরেও মাস্ক পরতে হবে। 3 নম্বর, এই কন্টেনমেন্ট বা হটস্পটগুলো কন্টেন করা। যারা আর্থসামাজিকভাবে একটুখানি নিচের দিকে তারা থাকেন এবং একসঙ্গে থাকেন, একটা পরিবারে অনেকে একসঙ্গে বসবাস করেন, এখানে ইনফেকশন রেট কিন্তু বাড়তে পারে। ক্লাস্টারিং করা অর্থাৎ একটা গ্রুপ বা একটা বাড়ি বা একটা বস্তি যাই বলা হোক, বাইরে আসা এবং বাইরের থেকে ভেতরে যাওয়া এটা বন্ধ করা। বাইরে ভেতরেই রইলেন তারা, এবং তাদের যা খাওয়া দাওয়া ইত্যাদি যা যা আনুষঙ্গিক সমস্যাগুলো সেগুলো বাইরে থেকে সরকার প্রোভাইড করলেন, এবং সেই সঙ্গে একটু টেস্টিংয়ের ব্যবস্থাও করলেন। সেইভাবে যদি একটা করা যায় তাহলে পরে কিন্তু এর সুফল আমরা দেখেছি অনেক জায়গায় হয়। এই পরিস্থিতিতে কলকাতায় সংক্রমণ রুখতে তৎপর পুরসভাও। যে সমস্ত ওয়ার্ডগুলোর মধ্যে আমরা সামান্যতম হলেও পাচ্ছি যে এখানে কোয়ারেন্টাইন, মানে কিছু জায়গায় কোয়ারেন্টাইন করতে হচ্ছে, কিছু জায়গায় ডাইরেক্টলি হসপিটালাইজ করতে হচ্ছে, এবার সেগ্রিগেশন তৈরি করে দেওয়া হচ্ছে কোথায় এই সংখ্যাটা বেশি, সেই সেগ্রিগেশনটাই, সেই প্রসেসটারই তার ম্যাপিংটা আজকে হলো। বিশেষজ্ঞরা বলছেন, প্রচুর পরিমাণে টেস্ট করে আক্রান্তদের পৃথক করা গেলে তবেই বাকিদের করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা করা যাবে। এজন্যই প্রচুর সংখ্যক টেস্টই করোনার বিরুদ্ধে যুদ্ধে মূল হাতিয়ার। অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত ও সুমন ঘরাই, এবিপি আনন্দ। ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি চলে যাব। ডক্টর বন্দ্যোপাধ্যায়, শেক্সপিয়ার লিখেছিলেন যে নামে কি যায় আসে। এটা ঠিক যে রাজ্য সরকার এখনো পর্যন্ত কোট আনকোট হটস্পট কিছু ঘোষণা করেনি রাজ্য সরকারের তরফে, কিন্তু একটা শব্দবন্ধ কিছুদিন আগে পাওয়া গেল, মাইক্রো প্ল্যানিং। আমি বলছি যে নামেই ডাকি না কেন, এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই যে 144টা ওয়ার্ডের মধ্যে কলকাতার বিশেষ বিশেষ ওয়ার্ডে চূড়ান্ত তৎপরতা এই মুহূর্তে চোখে পড়েছে। আমি আবার একবার দর্শকদের বলবো যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক হটস্পট ডিস্ট্রিক্ট উইথ লার্জ আউটব্রেক ঘোষণা করেছে 4টে জেলাকে, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আমার জানার কথা আপনার কাছে, যে আমার মনে আছে 23শে মার্চের অনুষ্ঠানে বারবার আপনি বলছিলেন যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আরবান স্লামস। সেই আরবান স্লামসে যখন একাধিক জায়গায় নানা তৎপরতা চোখে পড়ছে, এই মুহূর্তে যে কোনো আউটব্রেক আটকাতে, লার্জ আউটব্রেক যাতে আরো বৃহত্তর চেহারা না নেয়, এই এলাকাগুলোতে ঠিক কি করা উচিত বলে চিকিৎসক হিসেবে আপনি মনে করেন? দেখুন, মেন ব্যাপারটা হচ্ছে যে একটা স্লাম এরিয়াতে বা একটা আরবান স্লাম এরিয়া বলে আপনি যেটাকে বলছেন, সেখানে একটা ছোট ঘরে অন্তত 4-5 জন মানুষ একসঙ্গে থাকছেন, তার মধ্যে বাচ্চাও রয়েছে, মাঝবয়সীও রয়েছেন, বয়স্ক মানুষও রয়েছেন, এবং তাদের পক্ষে ওই একটা ঘরেতে 5 জন 24 ঘন্টা বসে থাকা ইজ ফিজিক্যালি ইম্পসিবল। তাদের বেরোতেই হবে, এবং তাদের বাথরুমও বাইরে, সুতরাং তাদের বাথরুমের জন্য বাইরে বেরোতে হবে। এই রকম পরিস্থিতিতে যদি সেইখানে ইনফেকশন হয়, তাহলে সেই ইনফেকশনকে কন্টেন করা একটা অসম্ভব কাজ, বিকজ সেখান থেকে খুব দ্রুত ইনফেকশনটা ছড়িয়ে পড়বে। এটার জন্য খুব হাইফাই সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই।
আমাদের যত মডেল, ওয়েস্টার্ন মডেল, একটা হার্ভার্ডের মডেল আছে, সেটা নিয়ে একবার কথা হয়েছিল। যারা প্রেডিক্ট করার চেষ্টা করছে যে কতদিন কোয়ারেন্টাইন করতে হবে, তাদের এই আরবান ইন্ডিয়ান স্লাম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। সো ন্যাচারালি এই ধরনের সিচুয়েশনেতে ওই ধরনের মডেল কাজে লাগবে না, সম্ভব নয় কাজে লাগা। সো এই জন্যেই আগে থেকে যেটা আমরা সবাই বলছি যে segregation on a larger scale with test and test, এই টেস্টটা হচ্ছে এখানে সবচেয়ে দরকারি জিনিস, বিকজ এইখানে আপনাকে শীঘ্র মানুষকে আইডেন্টিফাই করে সেই মানুষগুলোকে সেখান থেকে সরিয়ে নিতে হবে, তাদের কন্ট্যাক্টগুলোকে আইসোলেট করতে হবে, এবং এটা পুরোপুরি সরকারকে করতে হবে অ্যাজ এ পাবলিক হেলথ মেজার। এবং এখানে যদি আপনি কোনো পপুলেশনকে কনফাইন করেন, তাহলে তাদেরকে বেসিক নেসেসিটি আপনাকে প্রোভাইড করতে হবে। সেটা একটা গণতান্ত্রিক দেশে আমাদের সবাইকার কর্তব্য, সরকারকে সেই দায়িত্বটা পালন করতে হবে। একটা সময় আমাদের এখন যে এই খারাপ সময়তে সরকারকে আমাদের অভিভাবক হিসাবে সেই প্রভিশনটা করতে হবে। এর জন্য অবভিয়াসলি একটা বিরাট ম্যান পাওয়ার, একটা বিরাট খরচের ব্যাপার আছে, কিন্তু আমাদের এখন যা অবস্থা, এর তাৎপর্যটা কি? এই যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারা যে ঘোষণা করলো, ধরুন 170টা জেলা, তার ভেতরে যেখানে বসে আমি আপনি কথা বলছি সেই কলকাতা আছে, হাওড়া আছে, পূর্ব মেদিনীপুর আছে, উত্তর 24 পরগনা আছে, এর তাৎপর্যটা কি? এর আগে আমরা দেখেছি যে ধারাভি মুম্বাইতে, সেখানে 7.5 লক্ষ লোকের র্যাপিড টেস্ট করার সিদ্ধান্ত মহারাষ্ট্র পুরসভা এবং সরকার ঘোষণা করেছে। তো আমাদের এখানে এর তাৎপর্য কি? তার মানে কি এই কেন্দ্র সরকার ঘোষিত হটস্পটগুলোতে সব মানুষের পরীক্ষা হবে? একটা পয়েন্ট আপনি বললেন যে বেসিক অ্যামিউনিটিস যেগুলো, সেগুলো লকডাউন এবং এলাকাটাকে ঘিরে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এছাড়া হটস্পট ঘোষণার আর কি তাৎপর্য আছে? এবং টেস্ট বাড়াতে হবে। আমি যেটা বললাম আপনাকে যে টেস্ট বাড়াতে হবে, সেই টেস্টটা আইদার আপনি স্ক্রিনিং টেস্ট করুন বা অ্যান্টিবডি টেস্ট করুন। অ্যান্টিবডি টেস্টের ফ্যালাসি হচ্ছে যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম না হলে আপনার অ্যান্টিবডি শরীরে তৈরি হবে না। কারোর যদি ভাইরাল ইনফেকশন হয়, তাহলে তার অ্যান্টিবডি তৈরি হতে রাফলি দেখা গেছে 8 থেকে 9 দিন সময় লাগে। সো আইজিএম অ্যান্টিবডি তৈরি হয়ে আপনার টেস্টে সেটা আসতে 8-9 দিন আপনাকে টাইম দিতে হবে। সুতরাং আপনাকে এখানে স্ক্রিনিং টেস্ট করতে হবে, আইদার ন্যাট বেসড অথবা আরটিপিসিআর, এবং এই আরটিপিসিআর 3 দিনের পর থেকে যদি ভালোভাবে কালেক্ট করা হয়, তাহলে কিন্তু আরটিপিসিআর মোটামুটি অ্যাবাউট 70% আপনি তাতে পজিটিভ রিপোর্ট পেতে পারেন, 30% ফলস নেগেটিভ হতে পারে। সো আপনাকে সেই জন্য এখানে প্রথমেই বললাম টেস্ট টেস্ট টেস্ট। এইখানে আপনাকে সরকার যে প্ল্যান করছেন যে এই জায়গাগুলোকে এক্সটেন্সিভ টেস্ট করে লোকেদের আইসোলেট করতে হবে, তাদের ইমিডিয়েট কন্ট্যাক্টদের তখন কোয়ারেন্টাইন করতে হবে, এবং সেটা আমাদের হেল্প করতে হবে। আমি একজন বস্তির মানুষ, যিনি একটা ঘরে 5 জন থাকেন, তাকে বলতে পারি না আপনি গিয়ে বাড়িতে হোম কোয়ারেন্টাইন করুন। আমাকে তার বন্দোবস্ত করতে হবে সে কোথায় কোয়ারেন্টাইন হবে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে আবার আসবো। আমি দ্রুত একবার দেখাবো আরেকটা বিশেষ প্রতিবেদন, যে এই শহরের একাধিক এলাকার মানুষ তারা নিজেরা, পুলিশের তরফে নয়, নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে এলাকা অবরুদ্ধ করে দিচ্ছেন, এবং একেবারে বিনা প্রয়োজনে সেই এলাকায় ঢোকা যাবে না বা সেখান থেকে বেরোনো যাবে না। এই ছবি আজই আমাদের চোখে পড়েছে উল্টোডাঙ্গার হাটকোর কাছাকাছি এবং নারকেলডাঙ্গায়। ঠিক কি ছবি, বাসিন্দারা কি বলছেন, কেন তারা স্বতঃপ্রণোদিত হয়ে বাঁশ দিয়ে এলাকা অবরুদ্ধ করে দিচ্ছেন, দেখাবো। সামাজিক দূরত্ব বজায় রাখবেন, মাস্ক নিয়ে তো গামছাতে বাঁধতে রাখিয়ে। করোনা সংক্রমণে আশঙ্কায় কলকাতার মুক্তারামবাবু স্ট্রিট লাগোয়া রামনাথ সাধু লেন, ভুবন ব্যানার্জি লেন, রাধা মাধব সাহা লেন, অমর বসু সরণি সহ একাধিক রাস্তায় বহিরাগতদের আনাগোনা রুখতে এভাবেই পুলিশের গার্ডরেল নিয়ে এলাকা সিল করে দিলেন স্থানীয় বাসিন্দারা। মুক্তারামবাবু স্ট্রিটের লাগোয়া যত রাস্তা রয়েছে, গলি রয়েছে, সরণি রয়েছে, প্রত্যেকটি কিন্তু এইভাবেই গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে। আমাদের লোকাল থানার বড়বাবুকে জিজ্ঞাসা করলাম যে কি করা যায়, কারণ এই দিক দিয়ে তো ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আর নানান লোক গাড়ি নিয়ে ঢুকছে, ফল বিক্রেতারা ঢুকছে, আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা তো সবাই পরিবার নিয়ে বাস করি, তাই বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, বহিরাগতদের আনাগোনা রুখতে উল্টোডাঙ্গার হাটকোমরের কাছে এই আবাসন এবং তার আশেপাশের রাস্তাতেও এভাবে বাঁশের ব্যারিকেড কিংবা পুলিশের গার্ডরেল দিয়ে রাস্তা আটকে দিয়েছেন আবাসিকরা। আবাসনের মধ্যে 512টা বাড়ি রয়েছে, সঙ্গে রয়েছে রেশন দোকান, বাজার। তারা সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত গেটগুলো এইভাবে ব্লক করা থাকবে।
সেখানে লেখাই রয়েছে বহিরাগতদের প্রবেশ নিষেধ সকাল 11টার পর থেকে। কারণ আশপাশের মানুষজন এখানে বাজার করতে আসেন, তারা সকালবেলা 11টা পর্যন্ত বাজার করতে পারবেন। শুধু এই নয়, বাজারে কেউ মাস্ক না পরে এলে তাদেরও ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তারা। 10:30টার পর কোনো বাজার চালাতে দেবো না, এবং বহিরাগত কোনো লোক বা পাড়ার কোনো লোক বাজারে বাজার করতে গেলে বা দোকানে যেতে গেলে মাস্ক বাধ্যতামূলক, মাস্ক পরতেই হবে। বাইরের লোকের আনাগোনা রুখতে নারকেলডাঙ্গা রেল ব্রিজের কাছে 1 নম্বর জয়নারায়ণ তর্ক 55 লেনে ঢোকার মুখটাও এভাবে কাঠকুটো দিয়ে ঘিরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই ছবি রেল ব্রিজের ওপারের মোগলবাগান এবং নারকেলডাঙ্গা রেল কলোনিতে। বাইরের লোকরা ঢুকছে, আমরা কোনো সেফটি পাচ্ছি না। থানাকে জানকারি দিয়েছি, কোনো বেশি হচ্ছে না। আমরা চাইছি কি আমাদের সেফটি হোক, বাইরের লোক না ঢুকুক আমাদের কোয়ার্টারে। উত্তর কলকাতায় যখন এই ছবি, তখন দক্ষিণে মেটিয়াবুরুজের বেগম মসজিদ গলির বাসিন্দারাও করোনা পরিস্থিতিতে বাইরের লোকেদের আনাগোনা রুখতে বাস দিয়ে রাস্তা আটকে দিয়েছেন। শুধুমাত্র এটার জন্য করেছি কি অন্য লোক আসলে হতে পারে আমাদের বাড়িতেও প্রবলেম এসে যাবে, সেইটার জন্য এটা করা হয়েছে। এটা কোনো পুলিশ আমাকে বললো না, আমরা নিজের পাড়ার লোক করেছি। এই পরিস্থিতিতে বুধবার এভাবেই বন্দর এলাকার হুগলি জুটমিল বস্তিতে সচেতনতামূলক প্রচার চালান স্থানীয় কাউন্সিলর। मास्क नहीं है तो गमछा से बांध के रखिए, मगर दूरी बना के रखिए। दूरी बना के रखिएगा तो हमेशा सुरक्षित रहिएगा, ठीक है। कोरोना महामारी से सबको जो है सुरक्षित एकदम सजग रहना है। আলিপুরে 19 নম্বর বস্তিতে সচেতনতামূলক প্রচার চালায় পুলিশ। সামাজিক দূরত্ব বজায় রাখবেন, সরকার যেভাবে গাইডলাইন দিয়েছে সেটা মেনে চলবেন কঠোরভাবে না মানা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটাও মাথায় রাখবেন। এতদিন করোনা চিকিৎসায় নিযুক্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরতে দেখা গেল এবার বিভিন্ন জায়গাকে জীবাণুমুক্ত করার সঙ্গে যুক্ত দমকল কর্মীদেরই পিপিই স্যুট পরতে দেখা গেল। বুধবার এভাবেই লেকটাউন নতুন পল্লীতে পিপিই পরে রাসায়নিক স্প্রে করেন তাঁরা। এবিপি আনন্দ। যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের জন্য আরেকবার বলে রাখবো যে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ঘোষণা করলো যে হটস্পট ডিস্ট্রিক্ট উইথ লার্জ আউটব্রেক, এই গোটা দেশের 170টি জেলা, তার মধ্যে 4টি আমাদের এই পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা। এছাড়া ডিস্ট্রিক্ট উইথ ক্লাস্টার 8টা আমাদের এই রাজ্য থেকে, জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং এবং কালিম্পং। ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে এই মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনি যথার্থ বলছিলেন যে সোশ্যাল ডিস্টেন্সিং, আমরা এই গালভরা কথাটা যত বলি এবং একটা স্তরের পরে আর্থিক স্তরের ওপরে যত এটার ইমপ্লিমেন্টেশন সম্ভব, সেটা এই আরবান স্ল্যামগুলোতে কোনোভাবে সম্ভব নয়। আপনি যথার্থ বলছিলেন যে রাতে 5 জন, 7 জন, 9 জন একটা ঘরে শোন, সারা দিন থাকতে হয়, শৌচাগারের সংখ্যা অপেক্ষাকৃত যত মানুষ জনঘনত্বের বিচারে তার থেকে অনেকটা কম। এখানে ওই গোটা বস্তির ভেতরও 1 মিটার দূরত্ব রাখা সত্যি কার্যত, এই ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা কার্যত অসম্ভব। এই প্রেক্ষিতে এই কিছু এলাকায় যেমন কলকাতা শহরের বাসিন্দারা নিজেরা বাঁশের ব্যারিকেড করে ঘিরে দিচ্ছেন, কতটা বিজ্ঞানসম্মত, কতটা বৈজ্ঞানিক যুক্তি আছে, কতটা লাভ হতে পারে, অথবা এই ধরনের উদ্যোগকে আপনি চিকিৎসক হিসেবে কি চোখে দেখছেন? দেখুন, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আপনাকে বলতে পারি যে জনসাধারণ যদি আইন বা পাবলিক হেলথ নিজের হাতে উঠিয়ে নেন, সেটার ফল কিন্তু ভালো হবে না। এটা পাবলিক হেলথ অথরিটি মানে স্বাস্থ্য বিভাগ এবং কর্পোরেশনের যে পাবলিক হেলথ ইউনিট, তাদের দায়িত্ব, বিকজ তাদের কাছে পুরো পিকচারটা আছে। আমি যে পাড়ায় থাকি, আমি যদি হঠাৎ সেই পাড়ার রাস্তাটা বন্ধ করে দিই, তাহলে কিন্তু পুলিশের পক্ষে বা পাবলিক হেলথের লোকের পক্ষে সেই পাড়ার ব্যাপারটা ম্যানেজ করা ধীরে ধীরে ইম্পসিবল হয়ে যাবে। সুতরাং যদিও এটা শুনতে খুব ভালো লাগলো যে মানুষ সচেতন হচ্ছেন, এইটা আমার কাছে সেই মেসেজটা আনলো যে মানুষ সচেতন হচ্ছেন, কিন্তু উল্টো দিকে আমি আবার এটাতেও একটু শঙ্কিত বোধ করলাম যে মানুষ ব্যাপারটা, পাবলিক হেলথটা নিজের হাতে উঠিয়ে নিচ্ছেন। মানুষ যদি নিজের হাতে না উঠিয়ে নিয়ে এটা ওইখানকার কর্পোরেশনের পাবলিক হেলথ ইউনিটের সঙ্গে একটা সমঝোতা করে কাজটা করেন, তাহলে কিন্তু জিনিসটার এফেক্টিভনেস অনেক ভালো হবে এবং অযথা অন্য লোক হ্যারাস্ট হবে না। আপনাকে মনে রাখতে হবে যে ওই রাস্তা দিয়ে হয়তো খুব দরকারি কোনো
লোককে বেরোতে হবে বা ঢুকতে হবে, যার রাস্তাটা বন্ধ করে দিলে কিন্তু সেখানে ফেসিলিটি নিয়ে যাওয়া উইল বি ভেরি প্রবলেমেটিক। ইনফ্যাক্ট অ্যাম্বুলেন্সের স্ট্রেচার নিয়েও আপনি বার করতে পারবেন না ওই রাস্তাটা দিয়ে, যদি রাস্তাটা আপনি বাঁশের একটা ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখেন। সুতরাং অ্যাক্সেস ক্যান অনলি বি ক্লোজড বাই কম্পিটেন্ট অথরিটি। মানুষ যদি নিজের হাতে আবার এই জিনিসটা উঠিয়ে নিতে আরম্ভ করেন তাহলে কিন্তু সেটাও আবার খুব কাম্য নয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের সামনে এবার যে প্রতিবেদনটা রাখতে যাব তার মধ্যে রাজনীতি আছে। বিরোধী দলের বক্তব্য যে সংখ্যা, আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা, রাজ্য সরকার তথ্য গোপন করছে। রাজ্য সরকারের বক্তব্য বিরোধীরা এই কঠিন সময়ে সংকটকালে অকারণ জল ঘোলা করছে। আপনাদের সামনে এই প্রতিবেদনটা রাখবো, পাশাপাশি আরেকটা অধ্যায় রাজ্যপাল বনাম রাজ্য, রাজ্যপালের টুইটার এবং তীব্র কটাক্ষ রাজ্য সরকারের দিক থেকে রাখবো। তারপর আমার রাজনীতির অতিথি এবং আরেকজন চিকিৎসকের কাছে আসবো। দেখুন, সংকটকাল, ভাইরাসের ভয়ে গৃহবন্দী মানুষ, এরই মধ্যে রাজ্যে ডেঙ্গির মতো করোনা আক্রান্তের সংখ্যা নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা 213, ছেড়ে দেওয়া হয়েছে 37 জনকে, মৃত্যু হয়েছে 7 জনের। অর্থাৎ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী বাংলায় এই মুহূর্তে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা 169। অন্যদিকে নবান্নে মুখ্য সচিবের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এখনো চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা 132, অর্থাৎ দুই সরকারের দেওয়া পরিসংখ্যানের মধ্যে ফারাক 37-এর। নতুন পজিটিভ হয়েছে গতকাল থেকে আজকের মধ্যে 17 জন, আর ছাড় পেয়েছে যারা ডিসচার্জ হয়ে গেছে, ছেড়ে দেওয়া হয়েছে, তার সংখ্যা হচ্ছে 5। তার মানে হলো টোটাল অ্যাক্টিভ কেসেস অন 15 এপ্রিল, আজকে টোটাল অ্যাক্টিভ কেসের সংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে 132। আর এই তথ্যের ফারাককে হাতিয়ার করেই বিজেপির অভিযোগ তৃণমূল সরকার তথ্য গোপন করছে। এই রাজ্যে যে সংখ্যা সংক্রমণ এবং মৃত্যুর দেওয়া হচ্ছে সেই সংখ্যাটা কেন্দ্রীয় সংখ্যার সাথে মিলছে না। রাজ্য সরকার সংখ্যা গোপন করছে, এ কথা বারবার উঠে আসছে। তথ্য গোপনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে রাজ্য সরকার ও শাসক দল। মাইল্ড কেসে যারা আসছেন তারা কিন্তু দেখুন আমাদের কতজন ভালো হয়েছে, 42 জন ভালো হয়ে গেছে এই সংখ্যার মধ্যে। মনে রাখবেন 40% লোক ভালো করেছি আমরা যারা সময় এসছে। ইজ নট এ ম্যাটার অফ জোকস, একটাও ভেন্টিলেটর লাগেনি। যারা লাস্ট মোমেন্টে এসছে, মারা যাবার পরে এসছে, তাকে আমি কি করে বাঁচাবো বলুন? যার ক্রনিক কিডনি ডায়ালিসিস হচ্ছে 3 বছর ধরে চলে, তাকে আমি কি করে বাঁচাবো? কারো ব্রঙ্কো নিউমোনিয়া আছে, অ্যাকিউট ব্রঙ্কো নিউমোনিয়া, হাউ ডু আই সেভ হিম অর হার? আমি তো চেষ্টা করবো তাকে বাঁচাবার। কেউ কি চায় তার সংখ্যা বাড়াতে? যদি দেখা যায় যে তথ্যের গরমিল হচ্ছে, তাহলে তো বিশেষজ্ঞ কমিটি আছেই, তারা বলবে রাজ্যকে ছোট করে দেখানোটা কি প্রবণতা যদি হয়, তাহলে আমি বলবো সেটা খারাপ পথ। প্রশাসনের সাথে কথা বলুন, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন। মুখ্যমন্ত্রী তো দুবার বিরোধীদের সাথে কথা বলেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী বাংলায় এখনো পর্যন্ত 3470 জনের করোনা টেস্ট হয়েছে। বিজেপির অভিযোগ পর্যাপ্ত কিট থাকা সত্ত্বেও পরীক্ষা হচ্ছে না। যে সমস্ত ব্লাড টেস্টিং কিট, সেই কিট বিভিন্ন জেলায় গিয়েছে, অথচ কিটের ব্যবহার হচ্ছে না, পরীক্ষাই হচ্ছে না। এই রাজ্যে ভয়ে পরীক্ষা করছে না, যে পরীক্ষা করলে রোগ বেরিয়ে পড়বে। অনেকে বলছেন টেস্ট 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 করে যে চিৎকার করছেন। আগে 2টো ল্যাব ছিল, কোথা থেকে হবে? একটা ল্যাব তো 100-এর বেশি করতে পারে না, তারা কোথা থেকে করবে? তারা ভালো হয়ে যাক, আমি এটা চাই। আই প্রে ফর দেম। রাজনৈতিক তরজার পারদ কয়েকদিন চড়িয়েছে রাজ্যপাল জগদীপ ধনকরের একটি টুইট। তিনি লিখেছেন, করোনা দূর করতে লকডাউন কার্যকর করা আবশ্যিক। 100% সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যর্থ পুলিশ, ধর্মীয় জমায়েত বন্ধ করতেও ব্যর্থ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী তলব করে লকডাউন কার্যকর হোক। নবান্ন থেকে এর জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেউ কেউ এই সময়ে কি করে আরো সাহায্যের হাত বাড়ানো যায় তা না করে প্যারামিলিটারি ফোর্সের দরকার। কিসের জন্য? উনি একটু টুইটটা লকডাউন করুন। এত কিছু লকডাউন হচ্ছে, ওনার ওটা লকডাউন হচ্ছে না কেন? তিনি আমাদের সাংবিধানিক প্রধান, তিনি এ ধরনের কথা বলবেন, এটা ভাবাই যায় না। কোনো রাজনৈতিক দল তারা যে ভাষায় বলছে, তিনি সে ভাষায় কথা বলছেন।
এদিকে দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 12,000 ছুঁই। মৃতের সংখ্যা 400-র কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা 11,933। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 392 জনের। এই পরিস্থিতিতে হটস্পট চিহ্নিত করে সংক্রমণ রোখার চেষ্টা করছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা নিরিখে মহারাষ্ট্র 1 নম্বরে, দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ, তৃতীয় স্থানে দিল্লি ও গুজরাট, চতুর্থ স্থানে তেলেঙ্গানা। সুমন ঘরাই, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ। আপনাদের মনে করিয়ে দেবো যে আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IamSuman দে। দ্রুত মন্তব্য পাঠান। ইতিমধ্যেই কয়েক হাজার মন্তব্য জমেছে, আমি দ্রুত কয়েকটা মন্তব্য পড়ে নেবো, কিন্তু সবার আগে যাব ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে। ডক্টর বিশ্বাস, আমার প্রশ্নটা নাগরিক হিসেবে খুব পরিষ্কার। সেটা হচ্ছে যে প্রতিদিন আমরা দেখছি কেন্দ্র সরকারের দেয়া, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেয়া ফিগার এবং রাজ্যের ফিগারে অনেকটা ফারাক। ধরুন কালকে রাজ্য সরকারের ফিগার 120 আক্রান্তের সংখ্যা, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলছে 190, 70-এর তফাৎ। আমি বলছি ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গেছে, রাজনৈতিক অতিথিরা আছেন, তারাও বলবেন, বিরোধী দল বলছে রাজ্য তথ্য লুকোচ্ছে, ডেঙ্গি মোডে চলে গেছে সরকার। আমার বক্তব্য, চিকিৎসক হিসেবে আপনাদের কাছে বিষয়টা কতটা বিভ্রান্তিকর, অথবা এইভাবে যদি আমরা রাখি যে আমরা চতুর্দিকে দেখছি যে কেন্দ্রীয় এবং রাজ্য তারা একযোগ হয়ে ঝাঁপাচ্ছেও। প্রধানমন্ত্রী বারবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরামর্শ নিচ্ছেন, মুখ্যমন্ত্রী প্রতিদিন বলছেন, আজকেও বলেছেন যে সবার সঙ্গে সমন্বয় করে এগোতে হবে। প্রশ্নটা জীবন এবং মৃত্যুর, রাজনীতির কোনো জায়গা নেই। অথচ এই যে ফিগারের ফারাক, এরম কিছু একটা করা যায় না যে যেখানে চিকিৎসক হিসেবে আপনারা বা সাধারণ মানুষ আমরা যে একটা ফিগার আসবে এবং সেই ফিগারটাই ধ্রুব সত্য, সেই ফিগারের দুটো ভার্সন হবে না এবং এতটা আসমান জমিন ফারাকের দুটো ভার্সন, এটাকে কি করা যায় না? এই তফাৎটা চিকিৎসক হিসেবে কতটা পীড়া দিচ্ছে আপনাকে? দেখুন, চিকিৎসক হিসেবে আমার বক্তব্য স্পষ্ট যে এইখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে একটা সমন্বয়ের দরকার। এটা আমাদের একটা যুদ্ধকালীন পরিস্থিতি, সেইভাবে মোকাবিলা করতে হবে এই ভয়ানক মারণ ভাইরাসকে। সুতরাং এখানে নম্বর নিয়ে রাজনীতির কোনো জায়গা নেই। আমি একজন চিকিৎসক শুধু নই, আমি সমাজের একজন বসবাসকারী। আমার কাছে যেন কোনো বিভ্রান্তিকর নম্বর বা ফিগার না চলে আসে সামনে, তাতে অসুবিধা হয় মানুষকে বুঝতে। কারণ সবাই এখন করোনা নিয়ে চিন্তিত, যারাও জীববিদ্যা পড়েননি তারাও এখন করোনা নিয়ে চিন্তিত, সমাজের প্রত্যেকটা কোণা এখন করোনা নিয়ে আলোচনার বিষয়। সুতরাং মানুষ এখন ভীত সন্ত্রস্ত। আমরা সঠিক যদি পরিসংখ্যানটা পাই তাহলে কিন্তু আমাদের চিত্রটা বুঝতে অনেক সুস্পষ্ট হয়। আমরা এর মধ্যে কিন্তু নম্বর নিয়ে বা পরিসংখ্যান নিয়ে চাপানোতর না চলে বা কোনো রাজনীতি না চলে। আমরা চিকিৎসক হিসেবে, আমি চিকিৎসক হিসেবে পরিষ্কার, আমার একটাই পরিসংখ্যান চাই, তাতে আমি চিত্রটা স্পষ্টভাবে বুঝতে পারবো এবং আমরা কোন জায়গায় আছি এখন দাঁড়িয়ে সেটা স্পষ্ট হয়ে যাবে। আর মানুষ কতজন সেরে উঠছে সেইটা পরিসংখ্যানটা দেওয়াটা খুব জরুরি। তাহলে মানুষ, বাকি মানুষ যারা এখনো আক্রান্ত হননি, যারা চিন্তায় দিন গুনছেন, তাদের কাছে স্পষ্ট হবে যে করোনা ভাইরাস সব মানুষকে মারবে না, বা এত মৃত্যু আর করোনা সমার্থক নয়। আমি পরিষ্কার বলবো, সমন্বয়টা গড়ে তুলুন, এইটা আমার কাছে একটা বিনীত অনুরোধ। একদম। আমি রাজনীতিবিদদের কাছে আসবো, রাহুল চক্রবর্তীর কাছে আসবো। রাহুল, একেবারে চিকিৎসক ডক্টর বিশ্বাস যা বললেন সেটা শুধু চিকিৎসকদের কথা নয়, সাধারণ মানুষের কথা। কি যে কেন দুটো ফিগার এই রকম বিভ্রান্তিকর, এতটা তফাতের দুটো ফিগার কেন থাকবে? এবং লেট মি টেল ইউ, আর কোনো রাজ্যে হচ্ছে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যে এই জিনিস হচ্ছে। কেন মানুষকে এই চয়েসের সামনে দাঁড়াতে হবে? এই রকম একটা সংকটকালে কেন্দ্রের তথ্য মানবো না রাজ্যের তথ্য মানবো? কেন দুটো তথ্য হবে? এবং প্রত্যেকটা দিন তুমি লক্ষ্য করবে আক্রান্তের সংখ্যা এবং যাদের আমরা হারিয়েছি, মৃত মানুষের সংখ্যা অনেকটা ফারাক। আমি বলছি যে এই অভিযোগ বিরোধীরা করছেন রাহুল, যে রাজ্য তথ্য লুকোচ্ছে। রাহুল চক্রবর্তী। সুমন, আমি তোমাকে একটা কথা বলি। আমার আজকের এই সময় দাঁড়িয়ে অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে হচ্ছে যে আজকেও আমাকে এই সময় এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও রাজনীতি করতে হচ্ছে, রাজনীতির কথা বলতে হচ্ছে। প্রথম কথা, স্বাস্থ্য মন্ত্রকের একটা ওয়েবসাইট আছে তোমার উত্তরে। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে পুরো স্পষ্ট তার পরিসংখ্যান দেওয়া হচ্ছে, কত লোক অসুস্থ হচ্ছেন, কত মারা যাচ্ছেন, কত সুস্থ হচ্ছেন। তারপরেও প্রেস বিজ্ঞপ্তি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, রেগুলার প্রতিদিন প্রেসের সামনে আসছেন, তার পরিসংখ্যান দিচ্ছেন। সমস্যা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে যদি পায়ের তলার মাটি আনার জন্য
ভারতীয় জনতা পার্টিকে বা বিরোধী দলগুলোকে আজকের এই অবস্থা, মানুষ যখন ভীত সন্ত্রস্ত, মানুষ যখন মৃত্যু ভয়ে জর্জরিত, সেইখানে দাঁড়িয়ে এটা নিয়েও রাজনীতি করতে হচ্ছে। সমস্যা হচ্ছে বরঞ্চ আমরা কিটের কথা বলতে পারি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি যে হটস্পটের কথাগুলো একটু আগে বলছিলে সুমন, সেখানে লড়ার জন্য দরকার অর্থ। আমরা বকেয়া 36,000 কোটি টাকা পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় 25,000 কোটি টাকা চেয়েছেন, তারও কোনো দেখা নেই। 9 লাখ কিট চেয়েছেন, এসছে মাস্ক মাত্র 9,000। পিপি পাওয়া যাচ্ছে না, তাতে কোনো মাথা ব্যথা নেই। শুধু বলছে কখনো থালি বাজান বা কখনো বাতি জ্বালান, এরপরে বলবে অর্থের কথা তুমি অবশ্যই বলতে পারো, কিন্তু কিটের কথা, নাইসেডের বক্তব্য, কেন্দ্রের বক্তব্য, পর্যাপ্ত কিট এই রাজ্য পশ্চিমবঙ্গকে দেয়া হয়েছে। পরশুদিনের অনুষ্ঠানে সেই ফিগারও আপনাদের সামনে স্বচ্ছতার সঙ্গে আমরা রেখেছিলাম। আমি বলছি, আমার পিছনেই সুকুমার রায় রচনা বলি, এত সিরিয়াস ব্যাপার না হলে আমি হয়তো উদ্ধৃতি দিতাম যে বৃষ্টি না বা নয়তো কিছু মিলছে না। ফিগার তো মিলছে না। তুমি ঠিকই বলেছো যে কেন্দ্র সরকারও রোজ ফিগার দিচ্ছেন, নবান্ন থেকেও রোজ ফিগার আসছে, কিন্তু আমি বলছি সবাই সমন্বয়ের কথা বলছেন। দেশের প্রধানমন্ত্রী বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, কিন্তু ফিগারের সমন্বয় হচ্ছে না কেন? এতটা কঠিন এটা? প্রণয় রায়। না, কেন্দ্র সরকারের কথা ছেড়ে দিন, এই রাজ্য সরকার 12 জনের একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল, আপনারা দেখিয়েছিলেন। সেই বিশেষজ্ঞ কমিটি মৃতের সংখ্যা বলল 7 জন। তার 2 ঘন্টার মধ্যে মুখ্য সচিব নবান্নে ঘোষণা করলেন না, মৃতের সংখ্যাটা 3। আমার কথা হলো যে 12 জনের যে বিশেষজ্ঞ কমিটি, যেখানে ডাক্তারবাবুরা ছিল, এই সরকার তৈরি করেছিল, কেন্দ্রীয় সরকার তৈরি করেনি। তো তারা যখন 7 জন মৃত বলল, তাহলে আমাদের রাজ্যের মুখ্য সচিব কি সেই বিশেষজ্ঞ ডাক্তারদের থেকেও বড় ডাক্তার? নাকি পশ্চিমবঙ্গে যে করোনা ভাইরাসটা ছড়াচ্ছে তার বিশেষ কোনো চরিত্র আছে? তুমি ঠিকই কথা বলছিলে যে সারা ভারতবর্ষের 27টা রাজ্য, 9টা কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে কোথাও মারা যাওয়ার পরে ডাক্তারবাবুরা ডেথ সার্টিফিকেট লিখতে পারবে না, অডিট কমিটি ডেথ সার্টিফিকেট এরকম ব্যবস্থা নেই, একমাত্র পশ্চিমবঙ্গে আছে। চীন একটা সময় তথ্য লুকিয়েছিল বলে আজকে সারা পৃথিবীর মানুষকে ভুগতে হচ্ছে। তো রাজ্য সরকার কি তথ্য লুকাতে যাচ্ছে? আর এই তথ্য লুকাতে যাচ্ছে বলে তার ফল আমাদের পশ্চিমবঙ্গবাসীকে বুঝতে হচ্ছে। আজকে আমি খুব স্পেসিফিক প্রশ্ন করছি, যে সমস্ত মানুষের মৃত্যু ঘটেছে এর মধ্যে, এবং তাদের ডেড বডি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি, এবং তাদের যে ডেথ সার্টিফিকেট সেখানে করোনা লেখাও হয়নি, তাহলে রাজ্য সরকার কেন তাদের ডেড বডি সেই সমস্ত পরিবারের হাতে তুলে দিচ্ছে না? রাতের অন্ধকারে কেন সেই ডেড বডি সৎকার করতে হচ্ছে? যদি প্রমাণ চান, আমি এলাকা ধরে প্রমাণ দিয়ে দেব। আজকে মুখ্যমন্ত্রী কি লুকাতে যাচ্ছেন? উনি ডেঙ্গি এইভাবে লুকানোর চেষ্টা করেছিলেন, হয়তো ডেঙ্গিতে সেই বিপর্যয় আসেনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করব, আমরা চাই না যে একজন মানুষেরও মৃত্যু ঘটুক, কিন্তু তারপরেও যদি কিছু মানুষের মৃত্যু ঘটে, কেউ বলবে না মমতা ব্যানার্জির জন্য মৃত্যু ঘটেছে, কারণ এটা কারোর কিছু করার নেই। এই যে ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, কেউ বলবে না যদি কোনো কারণে কিছু মৃত্যু বেশি ঘটে, মমতা ব্যানার্জির কেউ দায়ী দেবে না। কিন্তু রাহুল চক্রবর্তী, রাহুল, বিরোধীরা নিজেরা বলছেন, এবং এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না কারুর, যে এই করোনা ভাইরাসে মৃত্যু ঘটলে সেটা রাজ্য বা কেন্দ্র, কার দায়, কার দায়িত্ব, এটা গ্লোবাল ক্রাইসিস। এটা কেউ বলবে না যে ডেঙ্গির মতো যে পুরসভা ঠিক কাজ করেনি। অর্থাৎ কোনো রাজনৈতিক ঝুঁকি নেই এক্ষেত্রে। তোমার উত্তর? এক্স্যাক্টলি সুমন, আমরা সেটাই চাইছি যে মৃত্যু নিয়ে তথ্য লুকোবার কোনো প্রয়োজন নেই। এটা ভারতীয় জনতা পার্টি বুঝছে না, এই কারণেই, কারণ ভারতীয় জনতা পার্টি মনে করছে আমরা মৃত্যুর সংখ্যা বাড়িয়ে মানুষকে আরো প্যানিক করে তুলি, আরো ভীত সতস্ত্র করে তুলি। জোর করে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তো কোনো লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রণয়কে বলবো, বিজেপিকে বলবো, হাত জোর করে বিরোধী দলকে যে এটা না করে, দয়া করে রাজনীতি না করে, বিশেষজ্ঞ কমিটি কারা তৈরি করেছিল? ঘোলা জলে মাছ ধরবেন? রাহুল, ভালো 12 জনের বিশেষজ্ঞ কমিটি কারা তৈরি করেছিল? মানুষের জন্য সেবা করে। কারা বললো 7 জন মারা গেছে? বিজেপি তো বলেনি, করার জায়গা নয়। বিজেপি তো বলেনি 7 জন মারা গেছে। বিজেপিকে কি বলবে সেটা শুনলাম, বামপন্থীদের কি বলবে? আমি সূর্যকান্ত মিশ্র, যিনি পেশায় নিজেও ডাক্তার, সূর্যকান্ত মিশ্রের সাংবাদিক সম্মেলন শুনছিলাম, তিনি বলছেন যে এই কোমরবিডিটি তত্ত্বে যাবতীয় ধাঁধা। কেন ধাঁধা? যে একজন মানুষ, তিনি নিউমোনিয়ায় মারা গেছেন, তিনি করোনায় মারা যাননি বলা হচ্ছে, কিন্তু করোনা হয়েছে বলে নিউমোনিয়া হয়েছে, এটাও তো হতে পারে। 1 নম্বর সূর্যকান্ত মিশ্রের প্রশ্ন ছিল। বলা হচ্ছে কিডনির সমস্যা আগেই ছিল, করোনা পজিটিভ হয়েছে ঠিকই, কিন্তু কিডনির সমস্যায় মারা গেছেন, করোনায় মারা যাননি। সূর্যকান্ত মিশ্র
মিশ্র বা পাল্টা যুক্তি যিনি দেবেন তার যুক্তি হতে পারে যে হতেই পারে যে করোনা হয়েছে বলে মাল্টি অর্গান ফেলিয়ার হয়েছে। অর্থাৎ কোমরবিডিটির কথায় যদি বলি তাহলে কার্ডিও রেসপিরেটরি ফেলিয়ার ছাড়া তো মানুষের মৃত্যু হয় না। কেউ যদি দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ক্যান্সারে মারা যান তাতেও তো হার্ট ফেল করবে। অর্থাৎ হার্ট ফেলটা যদি লিখতে হয় তাহলে তো অন্য কোনো রোগ লেখাই যাবে না। পার্থপ্রতিম বিশ্বাস আমাদের সঙ্গে আছেন। পার্থবাবু। হ্যাঁ, এই কথা ঠিকই যে আমি একটা এভাবে বলতে চাইছি যে ধরুন বিপর্যয় মোকাবিলার তো কয়েকটা পদ্ধতি আছে, একটা বিপর্যয়ের আগে আর একটা বিপর্যয়ের মধ্যে এবং আর একটা বিপর্যয়ের পরে। মুশকিল হচ্ছে আমরা ঠিক এই বিপর্যয়টার কোন জায়গায় আছি এটা যদি বুঝতে হয় তাহলে সেক্ষেত্রে তথ্য খুব প্রাসঙ্গিক এবং এখানেই সম্ভবত তথ্য কথা বলে, এখানেই সম্ভবত তথ্য একটা সংকটের গভীরতাকে তুলে ধরতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আপনিও যেটা বললেন এবং একটা সাধারণ মানুষ হিসেবে আমারও মনে হয় যে রাজ্য যখন বলছেন আক্রান্তের সংখ্যা 120 আর সেখানে কেন্দ্র যদি বলেন যে সেটা 190, এটা একটা অন্য ধরনের কনফিউশন তৈরি করে এবং সেই কনফিউশন শেষমেশ এই যে হোল করোনা ম্যানেজমেন্ট বিপর্যয় মোকাবিলা, এই বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটা বড় সমস্যা তৈরি করছে। আমি এই কারণে বললাম, আপনি যে প্রসঙ্গটা একটু আগে উল্লেখ করলেন যে রাজ্য সরকার বলছে 7 জন মারা গেছেন, সংবাদ মাধ্যমে আমরা এরকম অনেক খবর পাচ্ছি যে মারা যাচ্ছেন অনেক বেশি। ইনফ্যাক্ট রাজ্য সরকারের যে থিওরি, ইনফ্যাক্ট সেই থিওরিটাই একটা ভ্রান্ত থিওরি বলে আমার মনে হয়। অর্থাৎ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছিলেন কিন্তু মারা গেলেন হার্ট অ্যাটাকে বা কিডনিতে, তাকে তারা করোনা হিসেবে ধরছেন না। মুশকিলটা হচ্ছে এটা যদি না ধরা হয় তাহলে যে সংক্রমণ নিয়ে এই রোগী হাসপাতালে 6 দিন ছিলেন, হাসপাতালে ডাক্তার স্বাস্থ্যকর্মী অন্য রোগীদের সংস্পর্শে এসছেন, তিনি মারা যাওয়ার পর তাকে ডেথ সার্টিফিকেটে কি লেখা হচ্ছে দ্যাট ইজ আনইম্পর্টেন্ট। মোর ইম্পর্টেন্ট যে এই ইনফেকশনটা গোটা হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ছে এবং এর সাক্ষী পশ্চিমবঙ্গের 4টে হাসপাতাল হয়েছে। মেডিকেল কলেজের ওয়ার্ড সিল করতে হচ্ছে, আরজি কর করতে হচ্ছে, এমআর বাঙ্গুর করতে হচ্ছে। ফলে আমার কথা হচ্ছে যে এই যে মৃতের সংখ্যা একটা অদ্ভুত থিওরি আমরা জেনারেট করলাম যেখানে দাঁড়িয়ে করোনার হলো না অথচ তিনি মারা গেলেন, করোনা পজিটিভ পাওয়া গেল, এটা অত্যন্ত বিপজ্জনক একটা ট্রেন্ড। এবং আমরা এমনিতেই দেখতে পাচ্ছি যে যেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে মোট আক্রান্তের প্রায় 10% চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী, সেখানে দাঁড়িয়ে আমি বললাম করোনা প্রতিরোধের লড়াই অনেক বেশি প্রয়োজন যে সত্যি সত্যি অ্যাকচুয়ালি আমাদের এই সিচুয়েশনের গ্র্যাভিটিটাকে জাজ করা এবং সেখানে নাম্বার ইজ এ ফ্যাক্টর। এবং আমি এই কারণে বলছি, বারবার কথাটা আসছে যে টেস্ট, আমার কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই সংকটের মুহূর্তে দাঁড়িয়ে লাশ গোনা তো কোনো রাজনৈতিক দল বা সংবাদ মাধ্যমের কাজ হতে পারে না। পাশাপাশি এই খবরটাও সমান গুরুত্ব দিয়ে আপনি লক্ষ্য করবেন যে প্রথম দিন থেকে আমরা প্রচার করেছি যে 40% মানুষ আমাদের এই রাজ্য তারা সুস্থ হয়ে বাড়ি গেছেন। একের পর এক যারা সুস্থ হয়ে বাড়ি গেছেন বেলেঘাটা আইডি থেকে, একের পর এক এই অনুষ্ঠানে লাইভে তাদের অভিজ্ঞতা আমরা শুনেছি। ডাক্তারবাবুরা যারা একেবারে দিন রাত এক করে বাড়ি না গিয়ে সুস্থ করছেন রোগীদের, তাদের কথা শুনেছি। এবং নিঃসন্দেহে 40%, 35% এই যারা সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন বিরাট সংখ্যা। অর্থাৎ আতঙ্কগ্রস্ত হয়ে আরো শরীর দুর্বল করার বা আরো আতঙ্ককে অসুখটা বাড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি যাচ্ছেন একাধিক মানুষের সাক্ষাৎকার আমরা দেখিয়েছি। কিন্তু আমি রাহুল তোমার কাছে আরো আরেকটা অংশে আসবো, সেটা হচ্ছে রাজ্যপালের টুইট। রাজ্যপাল বলছেন প্যারামিলিটারি ফোর্সের কথা নাম না করে এর পাল্টা কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী, আর একেবারে সরাসরি কটাক্ষ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু বলছেন এই লকডাউন রাজ্যপালের টুইটারে হওয়া উচিত। রাহুল চক্রবর্তী। আমার কথা হচ্ছে, প্রথম কথা সুমন, তুমি ভেবে দেখো আজকে মুখ্যমন্ত্রী যখন যে কোনো জায়গায় গেছেন বারবার সেটা সমালোচনা করা হয়েছে যে মুখ্যমন্ত্রী নাকি লোকজন নিয়ে যাচ্ছেন সংক্রমণ কারো ছড়ানোর জন্য, অথচ মুখ্যমন্ত্রী গেছেন একজন প্রশাসনিক প্রধান হিসেবে যাতে যেসব ডাক্তার নার্সরা দিন রাত পরিশ্রম করছেন, নিজের মৃত্যুকে বাজি রেখে লড়ছেন, তাদের মোটিভেট করার জন্য যদি মুখ্যমন্ত্রী যান তারা অনেক বেশি উৎসাহ পাবেন। আজকে রাজ্যপাল হঠাৎ করে, যে রাজ্যপাল এর আগেও বহুবার বহু বিতর্কিত কথা বলে সংবাদের শিরোনামে আসার চেষ্টা করেছেন, আজকে এখানে দাঁড়িয়ে তিনি বলছেন এটা অগণতান্ত্রিক। তা আমি জানি না করোনা তাকে ছাড় দিয়েছে কিনা, বা কোন অদৃশ্য জাদু বলে রাজ্যপাল যদি সাংবিধানিক শীর্ষ, এটাও তার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে কিনা আমি জানি না যে তিনি লকডাউন ভাঙবেন। তো এটা অদ্ভুত ব্যাপার। সেখানে দাঁড়িয়ে একদম পরিষ্কার এটা উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে যদি কি করে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারকে মেলাইন করা যায়। এটাই যদি উদ্দেশ্য হয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সমান আমি যে পার্থদা একটু আগে একটা কথা বললেন, আমি খবর পেয়েছি যে মৃত্যু হয়েছে, এই তথ্য পেলেন সুমনদা? আপনারা হয়তো দেখেছেন গত কয়েকদিন আগে সমস্ত চ্যানেল দেখিয়েছে মুর্শিদাবাদের কান্দির একটি মসজিদে, সেখানে প্রচুর মানুষ ভিড় করেছিল
এবং পুলিশ পৌঁছে সেখানে অনুনয় বিনয় করছে যে আপনারা বেরিয়ে আসুন। পুলিশের কথাতে বেরিয়ে আসেনি, তারপরে লাস্টে ইমামকে ডেকে ইমামের আবেদনে তারা বেরিয়ে এসছে। আমার প্রশ্ন হলো, এই অবস্থাতে এই 900,000 লোক তারা মসজিদে আসলো কি করে? দিল্লিতে এবং পুলিশ কেন এতটা অসহায়? পশ্চিমবঙ্গের পুলিশ কেন এতটা অসহায়? দিল্লিতে তাদেরকে আবেদন নিবেদন করতে হচ্ছে। এই জন্যই প্যারামিলিটারি ফোর্সের এখানে দরকার আছে। রাজ্যপাল যথার্থ কথা বলেছে। পুলিশ রাজ্যপালের বক্তব্য এবং রাজ্য সরকারের পাল্টা বক্তব্য। পার্থপ্রতিম বিশ্বাস। না, আমি একটাই বলি যে এটা তরজার সময় নয়। আমি আবার বলছি যে রাজ্যকে রাজ্যের কাজ করতে দেওয়া উচিত একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়, এবং কেন্দ্রের সরকারের উচিত তার সাহায্যের হাত বাড়ানো। আমি এখানে রাজ্যপালদের এই ভূমিকা, আমি জানি না তার যেহেতু কোনো সেই অর্থে এক্সিকিউটিভ পাওয়ার নেই, তিনি এই কথাগুলো বলে কার লাভ করছেন, কিন্তু সমালোচনা যদি হয় সরকারের সমালোচনা, সরকারকে ডেকে বলুন। কিন্তু আমার প্রশ্ন সুমনবাবু আপনাকে, শ্যামাশিসবাবু যে প্রসঙ্গটা তুলেছিলেন, আমি আপনাকে আবার বলছি যে কলকাতার মতো একটা মেগা সিটি যার 1/3 মানুষ এখানে বস্তিতে বাস করেন, আমি আপনাকে বলছি যে বিপর্যয়টা কোথায় অপেক্ষা করছে। যে এই যে আমাদের বাড়ির ঘনত্ব, এর সবাই বলছেন জেলে একজন মানুষকে কয়দিকে থাকতে দেওয়ার যা জায়গা, তার হাফও হচ্ছে আমাদের শহরের গরিব পায় না। এই অবস্থায় দাঁড়িয়ে হোম কোয়ারেন্টাইন ইজ অবসোলেট কনসেপ্ট। সেখানে দাঁড়িয়ে ইমিডিয়েট যে জায়গাগুলোতে এই করোনার আক্রমণ হচ্ছে, এবং আমি আপনাকে বলতে পারি সংবাদ মাধ্যমে দেখলাম একটা জায়গায় বেলগাছিয়ার মতো একটা বস্তিতে, সেখানে ভয়াবহ সংক্রমণের একটা চেহারা। ইতিমধ্যে 3 জন সেই বস্তি থেকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তারা মারা গেছেন, এবং তাদের মধ্যে করোনা পজিটিভ বেরিয়েছে। আমি বলছি এটা যদি একটা বেলগাছিয়ার চিত্র হয়, আপনি ধারাবির চিত্র উল্লেখ করেছেন, আমি বলছি পশ্চিমবঙ্গ এবং কলকাতায় যে জেলাগুলোকে আপনি বললেন, নর্থ 24 পরগনা, হাওড়া এবং ইন পার্টিকুলার কলকাতা, এখানে স্লাম ডুয়েলার্স হিউজ পপুলেশন, যদি একবার শুরু হয়ে যায় সেটা আটকানো মুশকিল। এবং এখানে যেটা দরকার সাধারণ মানুষ হিসেবে আমার এখনো মনে হয় যে এই এলাকা সিল করে যত। আপনি লক্ষ্য করবেন এই অনুষ্ঠান আমি শুরুই করেছিলাম একেবারে বেলগাছিয়ার ছবিটা দেখাতে, এবং সেই জায়গাগুলো ঘিরে যে তৎপরতা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। পাশাপাশি পার্থবাবু আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, যেটা প্রতিদিন আমাদের আলোচনায় আসে এবং যথেষ্ট উদ্বেগের সঙ্গে আমরা বলি, এবং পরের দিন আবার সেই ঘটনা ঘটে আমরা আরো উদ্বিগ্ন হই। কি সেটা? একের পর এক ডাক্তারবাবু, আজকে বেলভিউ ক্লিনিকের মতো হাসপাতালে এক অস্থিরোগ বিশেষজ্ঞর করোনা পজিটিভ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। নাইসেট যারা পরীক্ষা করবেন সেই ল্যাবরেটরি ল্যাব টেকনিশিয়ান, তার করোনা পজিটিভ শোনা যাচ্ছে। এছাড়া ন্যাশনাল মেডিকেল কলেজে 10 জন, কলকাতা মেডিকেল কলেজে 36 জন তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। না, রিপোর্ট এখনো আসেনি, কিন্তু নিঃসন্দেহে একেবারে প্রথম সারি থেকে যারা লড়াইটা করছেন, ডাক্তারবাবু, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা, নিঃসন্দেহে তাদের মধ্যে এই সংক্রমিত হওয়ার ভয় এবং তথ্য তারা সংক্রমিত হচ্ছেনও আমাদের আরো উদ্বিগ্ন করছে। দেখুন, রোগীদের সুস্থ করে তোলার মতো দায়িত্ব যাঁদের ওপর, একের পর এক আক্রান্ত হচ্ছেন সেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। এবার আক্রান্তদের তালিকায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা 10 জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে। শুধু চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা সংক্রমণই নয়, সংক্রমণের আশঙ্কায় বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতাল, নার্সিংহোম। ডানা বাঁধছে আশঙ্কা, গাঢ় হচ্ছে ভয়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত হয়েছেন ভর্তি থাকা আরও এক প্রসূতি, যার জেরে বন্ধ 2টি ওয়ার্ড। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে 36 জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে 2 প্রসূতির নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। শুনশান ফাঁকা প্রসূতি বিভাগ। এর আগে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক প্রসূতির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নারকেলডাঙ্গার বাসিন্দা ওই মহিলা এমআর বাঙুরে ভর্তি। এরই মধ্যে মঙ্গলবার মেডিকেল কলেজ হাসপাতালের এক মহিলার মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মারা যাওয়ার পর তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এমন একের পর এক ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ হাসপাতালে। বন্ধ প্রসূতি ও মেডিসিন ওয়ার্ড। তোমার ডাক্তাররা এসে ছুটি লিখে দিয়েছে, এবার আমরা ছুটি পাচ্ছি না। এবার সুপারভাইজারের কাছে আসলাম, সুপারভাইজার বলছে যে ডাক্তার বলছে এসে একটা রক্ত টেস্ট করবে, তারপরে ছুটি দেবে। এবারে সব জায়গায় ডাক্তারের কাছে যাচ্ছি, বলছে আমাদের এখানে ডাক্তার নেই। তারপর আরও সকালতে 10 জায়গায় ঘুরলাম, ঘোরার পরে বলছে সব জায়গায় ডাক্তার নেই। যে কজন ছিল তাদের হয়েছে, টেস্ট হয়েছে, টেস্টগুলো প্রত্যেকেরই নেগেটিভ এসছে, সুতরাং সংক্রমণের কোনো আশঙ্কা নেই।
কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আরও খবর, করোনা আইসোলেশন ওয়ার্ডে থাকা এক মহিলারও এদিন মৃত্যু হয়েছে। যদিও তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দফতর কিছু বলেনি। অন্যদিকে মিন্টো পার্কের বেলভিউ ক্লিনিক সূত্রে খবর, করোনায় আক্রান্ত তাদের এক অস্থিরোগ বিশেষজ্ঞ। হাসপাতালে যারা যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসক নার্সদের করোনা সংক্রমণ ঠেকাতে 7 দিন কাজ 7 দিন ছুটির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের চিকিৎসক বা নার্স তারা ভীষণভাবে কাজ করছে 24 ঘন্টা 24 ঘন্টা। ওয়ার্কারদেরও যদি বলি অল্টারনেটিভ ডেতে কাজ করতে, তাহলে চিকিৎসকরাও মানুষ। যে ডাক্তার সিস্টার প্যারামেডিক্যাল 7 দিন কাজ করবে, 7 দিন তারা ছুটিতে থাকবে, রেস্টে থাকবে। এদিকে দক্ষিণ 24 পরগনার জয়নগরের নার্সিংহোমেও মিলেছে করোনা আক্রান্তের হদিশ। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে রোগী ভর্তি। নার্সিংহোম সূত্রে খবর, কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন মথুরাপুরের বাসিন্দা বছর 72-এর ওই ব্যক্তি। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত জানা যাওয়ার পরই তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি নার্সিংহোমে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ 8 জনকে নার্সিংহোমেই রাখা হয়েছে কোয়ারেন্টিনে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কে কিভাবে করোনা আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সন্দীপ সরকার ও সুকান্ত নস্কর, এবিপি আনন্দ। আপনারা জানেন যে গতকাল সকালেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে লকডাউন চলবে 3রা মে পর্যন্ত। পাশাপাশি এটাও তিনি বলেন যে এর খুঁটিনাটি নিয়মাবলী সেটা প্রকাশিত হবে, সেটা যথাসময় আজ প্রকাশিত হয়েছে। পাশাপাশি নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে একাদশ শ্রেণীর পরীক্ষায় সবাই পাশ করে গেছে এটা ধরে নেওয়া হবে, এবং উচ্চ মাধ্যমিকে যে 3 দিনের পরীক্ষা বাকি ছিল আপনারা জানেন সেটা হবে জুন মাসে। আমি দ্রুত অত্যন্ত জরুরি এই তথ্যগুলো আপনাদের সামনে একসঙ্গে রাখবো। আরও 19 দিন বেড়েছে লকডাউনের মেয়াদ। দ্বিতীয় পর্বে লকডাউন চলবে আগামী 3রা মে পর্যন্ত। এই প্রেক্ষাপটে নতুন লকডাউন নির্দেশিকা ঘোষণা করল কেন্দ্র। সাধারণ মানুষের সুবিধার্থে 20 এপ্রিলের পর ছাড় দেওয়া হবে কৃষিক্ষেত্র, তথ্য প্রযুক্তি, ই-কমার্স, আন্তঃরাজ্য পরিবহন সহ বেশ কিছু ক্ষেত্রে। পরিবর্তিত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বুধবার জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের যে 3টি পরীক্ষা বাকি আছে সেগুলি জুনে হবে। একাদশ শ্রেণীতে সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে। কলেজ পড়ুয়াদের শুধুমাত্র ফাইনাল সেমিস্টার দিলেই হবে। এছাড়াও সরকারি পদস্থ অফিসারদের একাংশ 20 তারিখ থেকে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট অফিসার্স at the level of deputy secretary and above will work on every alternative days from 28th. তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট 30% অ্যালাউ করেছে অলরেডি। এছাড়াও শর্ত সাপেক্ষে চটকলে কাজ শুরুর কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ধান কাটার সময় রবি শস্য মাঠে পড়ে আছে, ধান কাটা হবে। 100 দিনের কাজের মানুষরাও করতে চাইলে সে কাজটাও করতে পারে, তাতে চাষিদেরও সুবিধা হবে যাদের ধান পড়ে আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, সড়ক নির্মাণ, কৃষিকাজ, নির্মাণ ও শিল্প প্রকল্প, 100 দিনের কাজ, জল সংরক্ষণের কাজ, অত্যাবশ্যকীয় পণ্য উৎপাদন, প্যাকেজিং, আইটি হার্ডওয়্যার শিল্প, কয়লা উৎপাদন, তেল ও মিনারেল প্রস্তুতকারী ইউনিটগুলিকে ছাড় দেওয়া হবে। এছাড়াও কৃষি, চা, কফি চাষ, দুগ্ধ উৎপাদন, পোল্ট্রি এবং পশুপালন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজকর্ম, আন্তঃরাজ্য পণ্য পরিবহনে ছাড় দেওয়া হবে। পণ্য সামগ্রী নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার সময় ট্রাক খারাপ হলে তা যাতে মেরামত করা যায় তার জন্য ট্রাক সারানোর দোকানগুলিও খুলছে। এছাড়াও সরকারি কাজের জন্য যেসব কল সেন্টার কাজ করে তাও খোলার অনুমতি পাবে আগামী সোমবার থেকে। সেই সঙ্গে ওষুধ ও মেডিকেল যন্ত্রপাতি প্রস্তুতকারী কলকারখানাও খোলা যাবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। তবে করোনা হটস্পট বলে চিহ্নিত এলাকায় এই ছাড়গুলি মিলবে না। আর যে এলাকায় ছাড় পাওয়া যাবে সেখানেও সামাজিক দূরত্ব বিধি কড়াভাবে মেনে চলতে হবে। যে সমস্ত ক্ষেত্রে ছাড় দেওয়া হবে সেই সব ক্ষেত্রে অফিসের ভেতর, ক্যান্টিন, মিটিং রুম, লিফট, ওয়াশরুম যাতে পরিষ্কার থাকে সেই ব্যবস্থা করতে হবে। মাঝে মধ্যে স্যানিটাইজেশনের কাজ করতে হবে। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে। কোনো গাড়িতেই যাতে 30 থেকে 40% বেশি যাত্রী না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিটি শিফটের মধ্যে অন্তত 1 ঘন্টা ব্যবধান রাখতে হবে। বড় জমায়েত যাতে না হয় কিংবা লিফটে একসঙ্গে বেশি কর্মী যাতে না যাতায়াত করেন সেদিকে খেয়াল রাখতে হবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আগামী 3রা মে পর্যন্ত বন্ধই থাকবে রেল, বিমান, বাস, মেট্রো। বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হল, দেশের সমস্ত পর্যটন কেন্দ্রও বন্ধ থাকবে। রাজনৈতিক সামাজিক জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে। বন্ধ থাকবে সমস্ত ধর্মীয় স্থান। প্রার্থনার জন্য জমায়েত করা যাবে না। সুমন ঘরাই, এবিপি আনন্দ।
আপনাদের আগেই বলেছি যে আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IamSuman De, সেই অ্যাকাউন্টে যারা পরপর মন্তব্য পাঠিয়েছেন, কয়েক হাজার মন্তব্য, আমি দ্রুত কয়েকটা বেছে নিচ্ছি। দেবপ্রিয় চন্দ্র, তিনি বলছেন যে আমাদের রাজ্যেই বা তথ্য নিয়ে এত লুকোচুরি কেন, আমরা কোন তথ্য মানব, কেন্দ্র না রাজ্য? স্বপন কুমার মণ্ডল লিখছেন প্রশাসন চিন্তিত মানুষের নিরাপত্তা নিয়ে, আর আমরা সুযোগ খুঁজছি আইনকে ফাঁকি দেওয়ার, বিচিত্র পাবলিক আমরা। শুভদীপ মুখোপাধ্যায় লিখছেন গুটি কয়েক উদাসীন ব্যক্তির নিরলস দায়িত্বজ্ঞানহীনতা শেষ পর্যন্ত আমাদের ব্যর্থতার দোরগোড়ায় নিয়ে গিয়ে দাঁড় করাবে না তো? নারায়ণ সেন লিখছেন ইনসুলিন, হার্ট, ব্লাড প্রেশার সহ বিভিন্ন অসুখের জীবনদায়ী ওষুধের যোগান যেন ঠিক থাকে, এটা নিশ্চিত করা প্রয়োজন। পাপিয়া চক্রবর্তী লিখছেন নেতাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যেভাবে ভোটার স্লিপ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় সেভাবে খাবারও কি পৌঁছে দেওয়া যায় না, নইলে এক শ্রেণীর মানুষ যে কিছুই পাচ্ছেন না। লীনা চক্রবর্তী লিখছেন চিকিৎসা সংকট তৈরি হচ্ছে গোটা দেশ জুড়ে, পরিষেবা ভেঙে পড়লে আমরা কি করব, পর্যাপ্ত ব্যাকআপ সিস্টেম আছে তো? অর্ণব রায় লিখছেন টেস্টের সংখ্যা না বাড়ালে, চিকিৎসার সঙ্গে যুক্ত সবাইকে পিপিই না দিলে আমরা মহামারী আটকাতে পারবো না। দীপ বন্দ্যোপাধ্যায় লিখছেন যারা ফ্রন্ট লাইনে থেকে সেবা করে চলেছেন তাদের সুরক্ষার কথাটা সবার আগে ভাবা উচিত। অনুষ্কা তালুকদার লিখছেন আমি একজন 17 বছরের দ্বাদশ শ্রেণীর ছাত্রী, আমার টাইপ 1 ডায়াবেটিস আছে, এই অবস্থায় ইনসুলিন না পাওয়া গেলে আমার অবস্থা আরো খারাপ হতে থাকবে, এই বিষয়টা সরকারের দেখা উচিত। আমি ঠিক এই প্রসঙ্গে এবার আসতে চাইছিলাম যে আমরা বড় বড় বিষয়, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজনীতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট চিকিৎসক, এদের নিয়ে প্রচুর কথা বলি, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার শরীর খারাপ হলে সেটা হলো ওষুধ। সেই ওষুধ যেটার সঙ্গে সরাসরিভাবে করোনার কোনো যোগ নেই, তার সাপ্লাই চেন কিন্তু কোথাও ধাক্কা খেয়েছে এবং বহু গুরুত্বপূর্ণ ওষুধ মিলছে না, এমন অভিযোগ করছেন প্রচুর মানুষ টুইটারে আমাদের কাছে। আমি এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ডায়াবেটিস হলে যে ওষুধটা একেবারে জরুরি ওষুধের মধ্যে পড়ে, ইনসুলিন, পাওয়া যাচ্ছে না। আমি ছবিটা দেখাবো, প্রতিবেদনটা দেখাবো, তারপর যারা ভুগছেন সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। আমার বাবার হাই সুগার, আমার শ্বশুর মশাইয়ের হাই সুগার, এবং 3 দিন যদি ওনার ওষুধটা না পড়ে তাহলে করোনার আমার দরকার হবে না, এমনিই উনি চলে যাবেন। একদিকে যখন থাবা চওড়া করছে করোনা, তখন উদ্বেগ আরো বাড়াচ্ছে ইনসুলিনের অভাব। উদ্বেগে ডায়াবেটিস রোগী থেকে তাদের আত্মীয়রা। এসএসকেএম হাসপাতালের সামনে সার দিয়ে ওষুধের দোকান, দিনভর রোগী ও তাদের পরিজনদের ভিড়, কিন্তু কোনো দোকানে নেই জীবনদায়ী ইনসুলিন। কোনো ইনসুলিন পাওয়া যাচ্ছে না, মাল আসছে না, ডিস্ট্রিবিউটর থেকে মাল আসছে না। একটি দোকান থেকে বেরিয়ে আরেকটি দোকানে গেলাম আমরা, নাই শেষের দিকে ডিস্ট্রিবিউটর মাল দিচ্ছে না, সেই কারণেই সমস্যা। এই মুহূর্তে কোথাও কার্যত কোনো রকম ইনসুলিন পাওয়া যাচ্ছে না। ডায়াবেটিক রোগীদের জন্য ইনসুলিন কিন্তু বাধ্যতামূলক, কিন্তু একের পর এক দোকান ঘুরে কেউ বলছেন তাদের হাতে মাত্র 1-2 পড়ে রয়েছে, কেউ বলছেন কোথাও কোনো ইনসুলিন নেই। কিন্তু করোনা আবহে ইনসুলিন নিয়ে এই উদ্বেগ কেন? চিকিৎসকেরা বলছেন যে যে রোগ শরীরে থাকলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে করোনা, তার মধ্যে একটি ডায়াবেটিস। সেই ডায়াবেটিস থেকে বাঁচাতে পারে ইনসুলিন। বর্তমানে প্রায় ঘরে ঘরে ডায়াবেটিস রোগী, যাদের 70%কেই প্রতিদিন ইনসুলিন দিতে হয়। প্রতিবার ইনসুলিন দিতে খরচ প্রায় 2200 টাকা, কিন্তু বাজারে অভাব সেই ইনসুলিনের। দেখুন, ইনসুলিন না পাওয়া বিরাট বিপদ, কারণ এটা বেসিক হিউম্যান রাইটের মধ্যে পড়ে ইনসুলিন। যার ইনসুলিন ক্ষরণ হচ্ছে না, যেমন বায়ু, যদি অক্সিজেন না পান, যদি জল না পান, সেরকম যদি ইনসুলিন না পান তাহলে মৃত্যু অবধারিত। ঢাকুরিয়ার বাসিন্দা সুরজিৎ চক্রবর্তী। ইনসুলিন দিতে হয় তার 85 বছরের মা ও 45 বছরের স্ত্রীকে। আমি ঢাকুরিয়া চত্বরে যতগুলো দোকান আছে মোটামুটি সবগুলো দেখেছি। আমার রেগুলার যে দোকানটা থেকে আমি ওষুধ নিই সেটা, প্লাস অন্য জায়গায়, তারা তো প্রথমেই বলছে আমরা পাচ্ছি না, রিকুইজিশন করা আছে, পেলেই আপনাকে জানাবো। এবং অন্য দোকানে গেলে তারা তো পাত্তে দিচ্ছে না, যে দোকানে রেগুলার কাস্টমার আমি নই তারা তো আমাকে দেবেই না। ডোভারলেনের বাসিন্দা সঞ্চিতা কুশারি বসু, বাবা ও শ্বশুর ডায়াবেটিস রোগী। আমার বাবার হাই সুগার, আমার শ্বশুর মশাইয়ের হাই সুগার, কিন্তু আমার বাবারটা একটু কমপ্লিকেটেড, বেশি 2 রকম ইনসুলিন নিতে হয়, এবং সেই 2 রকম ইনসুলিন এখন কোনো মতেই আমরা জোগাড় করতে পারছি না। ডের হেল্পে আমরা কালকে 2টো পেয়েছি ভায়েল, কিন্তু সেই 2টো ভায়েল আমার কতদিন যাবে, এবং 3 দিন যদি ওনার ওষুধটা না পড়ে তাহলে করোনার আমার দরকার হবে না, এমনিই উনি চলে যাবেন। সল্টলেকের বাসিন্দা প্রসূন দে, 18 বছরের ছেলের টাইপ 1 ডায়াবেটিস। করোনা আবহে তাই দুশ্চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে। সল্টলেকে 6-7টা দোকান ঘুরে আলটিমেটলি একটা দোকানে পেলাম। এখন লকডাউনটা এক্সটেন্ড হয়েছে, আবার নেক্সট টাইম
আমাকে যখন রিফিলটা করতে হবে, বিকজ মানে আমাদের কাছে মানে আমরা হয়তো দুদিন না খেয়েও থাকতে পারবো, হ্যাঁ, কিন্তু আমার ছেলেকে ইনসুলিন না দিলে মানে ইটস আ লাইফ থ্রেটনিং সিচুয়েশন ফর হিম। এই মুহূর্তে নেই, অনেক মেডিসিনই তো এই মুহূর্তে আসছে না, তার মধ্যে ইনসুলিন। ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ যেটা কিন্তু শরীরের ইমিউনিটিকে কমিয়ে দেয়। সে ইমিউনিটি কমিয়ে দেয় বলে অটোমেটিক্যালি তাদের ক্ষেত্রে ভাইরাল ইনফেকশনের ফ্লেয়ার আপটা অনেক বেশি হয়। ডায়াবেটিস প্রধানত বেশ অনেকগুলো টাইপের আছে। টাইপ 1 ডায়াবেটিস, যেটাকে আমরা মানে লেম্যানস পরিভাষায় বলি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। এই টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু বেঁচে থাকার জন্য সবসময় ইনসুলিন প্রয়োজন। এদের ক্ষেত্রে ইনসুলিনের কোনো রিপ্লেসমেন্ট নেই। এই প্রেক্ষিতে ওষুধ ব্যবসায়ীরা বলছেন, এ রাজ্যে ইনসুলিন আসে বাইরের রাজ্য থেকে, করোনা আবহে পরিবহনের সমস্যার জন্যই আসছে না। যে নির্দিষ্ট সময় এবং তাপমাত্রার মধ্যে ইনসুলিন আনতে হয় তা এই সময়ে সম্ভব নয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বিষয়টির ওপরে নজর রাখা হচ্ছে, সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি এ নিয়ে সরাসরি কথা বলবো সঞ্চিতা কুশারী বসু এবং ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। সঞ্চিতা, আপনার ভয়াবহ আশঙ্কা আমরা শুনলাম। আপনি বলছিলেন যে আপনার বাবা এবং শ্বশুরমশাই দুজনেই ডায়াবেটিসের পেশেন্ট এবং দুজনেরই 85 বছর বয়স। একজন 6 বছর ধরে নিয়মিত ইনসুলিন নেন এবং শ্বশুরমশাই 13 বছর ধরে নিয়মিত ইনসুলিন নেন। আমি বলছি, যখন এই খোঁজ করতে গেলেন, কবে থেকে এই সংকট শুরু হলো এবং আপনাদের একেবারে বাস্তব অভিজ্ঞতাটা ঠিক কি, দয়া করে যদি আরেকবার বলেন সঞ্চিতা। দেখুন, এই যখন জনতা কারফিউ হলো তার দুদিনের মধ্যে যেটা হলো, সবাই প্যানিকে এত ওষুধ স্টক করে ফেললো যে আমরা 3-4 দিন পরে যখন খোঁজ করতে আরম্ভ করলাম তখন আমরা ওষুধ পাচ্ছিলাম না। এবং ইনসুলিন তো অ্যান্টিবায়োটিক নয় যে একটা ফিক্সড ডোজে দিতে হবে। যেরকম সুগার লেভেল থাকে তার উপর তার ডোজ ডিপেন্ড করে। তো কতটা আমার নেক্সট 1 মাসে বা 14 দিনে লাগবে সেটা তো আমি আগে থেকে অত বুঝতে পারবো না। সুতরাং আমি যখন ডেকে অ্যাপ্রোচ করি তখন আমাকে ওনারা 2 সপ্তাহের মতো একটা ব্যবস্থা করে দেন। কিন্তু এই যে আমার 14 তারিখ অবধি ব্যবস্থা করা ছিল এবং তারপরে যে আবার এক্সটেন্ডেড হলো, এইবারে আমরা কোথা থেকে ওষুধটা জোগাড় করব বা কোথা থেকে পাবো, সেইটা একটা খুব আমাদের কাছে ভয়ের কারণ। মানে ইনসুলিন একটা লাইফ সেভিং ড্রাগ, আর একজন 85 বছরের ভদ্রলোককে যদি তার রেগুলেটেড ডোজ অফ ইনসুলিন না দেওয়া হয়, তাকে বাঁচিয়ে রাখাটা একেবারে ইম্পসিবল। সেই জন্য আমরা প্রচন্ড এইটা নিয়েই মানে ওয়ারিড যে আমরা কি করে ইনসুলিনটা জোগাড় করব। হয়তো আগের বার ডে করে দিয়েছে, এবারও হয়তো ডে সাহায্যে আমরা পেয়ে যাব। বাট দ্য কনসার্ন ইজ, যারা ধরুন ডে এর মতো অর্গানাইজেশন চেনেন না বা যাদের এরকম কেউ নেই, তারা কি করছেন? নর্মাল মানুষ, আমার বন্ধু বান্ধব অনেকেই আছেন যাদের বাড়িতে এরকম পেশেন্ট আছেন, প্রত্যেকের একটাই কথা যে ইনসুলিন নিয়ে হাহাকার হচ্ছে। স্পেশালি যদি একটু কমপ্লিকেটেড বা একটু ডিফারেন্ট ধরনের ইনসুলিন হয়, যেটা রেগুলার নয়, হিমালয়ের মতো একটু স্পেশালাইজ কিছু হয়, সেটা পাওয়াটা একদম ইম্পসিবল হয়ে যাচ্ছে। আমি ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে আসবো। এক হচ্ছে ডক্টর বিশ্বাস, 2 সপ্তাহ, আমি বলছি সেটাও বেশি। কেন 2 সপ্তাহের বেশি ওষুধ একজন সাধারণ মানুষ, তিনি এক হচ্ছে খরচের বিষয় আছে, 2 হচ্ছে সেটা তো উচিত নয়, তার কারণ অন্য আরেকজন একটা গুরুত্বপূর্ণ ওষুধ না পেতে পারেন। প্রায় মজুতের মতো বিষয়টা হয়ে যাচ্ছে। কোথাও একটা কি বাস্তব পরিস্থিতি এবং যেটা বলা হচ্ছে তার ভেতরে ফারাক হচ্ছে? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছিলেন যে হাইড্রক্সিক্লোরোকুইন কোনো চিন্তা নেই, যা ওষুধ দরকার নাম না করে আমাদের প্রচুর আছে। কিন্তু আমি আগের দিনই একটা প্রতিবেদন দেখিয়েছিলাম যে একেবারে অরিজিনাল প্রেসক্রিপশন নিয়ে আপনি যান যে কোনো দোকানে, হাত তুলে দিয়ে আগেই দোকানি বলবে যে সব ওষুধ চাইবেন, ওইটা চাইবেন না। অথচ তার পর্যাপ্ত যোগান আছে বলে আশ্বাস আমরা শুনছি। আর যারা রিউমাটিক আর্থারাইটিস বা অটোইমিউন ডিজিজে ভুগছেন, কতটা প্রয়োজনীয় চিকিৎসক হিসেবে আমার থেকে ঢের ভালো আপনি জানেন যে যন্ত্রণা কমাতে এই ওষুধটা, ঠিক এক্স্যাক্টলি এই ওষুধটা কতটা প্রয়োজনীয়। আমি বলছি যে আমরা খাদ্যশস্যের গণবন্টন নিয়ে মিডিয়ায় প্রচুর আলোচনা করি, রাজনীতিবিদরা প্রচুর মতামত দেন, কিন্তু কোথাও বোধহয় ওষুধের বন্টন নিয়ে আমাদের আরেকটু ভাবা উচিত যে গুরুত্বপূর্ণ ওষুধ, জীবনদায়ী ওষুধ কোথাও মানুষের হাতের নাগালে যাতে আরো সহজে পৌঁছতে পারে। খুব স্বাভাবিক সমস্যা যে ইনসুলিনটা অন্য রাজ্য থেকে আসে এবং সেটা আসছে না, কিন্তু তার ফল ভুগতে হতে পারে প্রচুর মানুষকে। চিকিৎসক হিসেবে কি বলবেন আপনি, কতটা বিপজ্জনক থ্রেট একজন সাধারণ মানুষ যার কোনো বড় যোগাযোগ নেই, কোনো হাইলি কানেক্টেড নন, তার ক্ষেত্রে? ডক্টর বিশ্বাস, দেখুন, একটা খুব জটিল পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং ওষুধের অপ্রতুলতা, শুধু ইনসুলিন নয়, বহু ওষুধের অপ্রতুলতা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি প্রত্যেক দিন। যারা আমাদের রোগী তারা জানাচ্ছে ইনসুলিন ঠিক মতো পাচ্ছে না,
এখন আপনি ইনসুলিন তো ব্যবহার করছেন কিছু নির্দিষ্ট জায়গায়, যাদের টাইপ 1 আছে, যারা ইনসুলিনের ওপর ভরসায় আছেন, আবার টাইপ 2 যারা কিডনির প্রবলেমে আছেন, তাদের ইনসুলিন ছাড়া কিন্তু আর উপায় নেই। তাদেরকে আপনি ট্যাবলেট দিয়ে সারাতে পারবেন না, বা আরও পরিস্থিতিটাকে জটিল করে দেবেন। এরপর নানান ইনফেকশন, সংক্রমণ, অলরেডি করোনা নিয়ে আমরা চিন্তিত, আরও সংক্রমণ কিন্তু আছে, যেটা ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে আরও ভয়ানক পরিস্থিতি হয়। তো আমাদের এখানে সরকারের একটা গুরু দায়িত্ব আছে, কিন্তু ওষুধের যেন কোনোভাবে কম না থাকে, ওষুধের যোগান যেন ওনারা দিতে থাকেন। কারণ এরপরে কি হবে, পরিস্থিতি আরও জটিল হবে, এরপরে কিন্তু কালোবাজারি শুরু হবে। এই ভয়টা আবার কিন্তু একজন চিকিৎসক হিসেবে আছে। আমার বক্তব্য এইখানে এরই মধ্যে এই ব্যবস্থাটা কিন্তু করা উচিত, যেভাবেই হোক ওষুধটা যেন আমাদের আসে, যারা ইনসুলিন নিচ্ছেন বা অন্যান্য ওষুধ যেইগুলো লাইফ সেভিং বলে আমরা গণ্য করি, সেইগুলো যেন মানুষ পেয়ে যায়, তাদের যেন রাহিত্য না থাকে, অপ্রতুলতা না থাকে। এটাই আমি চিকিৎসক হিসেবে চাইব। নয়তো প্রত্যেক দিন মানুষের হাহাকারটা বাড়বে, আমার রোগীদের হাহাকার বাড়বে, সেইটা শুনতে আমার ভালো লাগবে না। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। এবার আসবো আমাদের ব্যঙ্গচিত্রে। আগেই বলেছি রাজনৈতিক ব্যঙ্গচিত্র নয়, এখন করোনা ব্যঙ্গচিত্র, এবং এই ব্যঙ্গচিত্র একটা দর্শনের ওপর দাঁড়িয়ে আছে, যে দর্শনে গত 2-3 সপ্তাহ আমরা তীব্রভাবে বিশ্বাস করছি যে এই সময়টা রাজনীতির নয়, রাজনৈতিক ভেদাভেদের নয়, বিভিন্ন ধরনের রঙের নয়, কেউ লাল, নীল, সবুজ যে কোনো রঙে বিশ্বাস করতে পারেন, কিন্তু এই সময়টা সমস্ত রাজনৈতিক দলাদলি এবং রঙকে দূরে সরিয়ে রেখে একসঙ্গে সবাইকে লড়তে হবে। আরও সহজ করে বললে, আগে ভোটার বাঁচলে তবে তো পরে আপনাকে ভোট দেবে। কিন্তু যাই হোক, রাজনীতিকে দূরে সরিয়ে রেখেছি বলে আবার রাগ করে খেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।